শীতের সঙ্গে শ্বাসতন্ত্রের জটিলতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেহেতু শীত এসেই পড়েছে, এক শ্রেণীর মানুষ আছেন যারা শীতের ভয় পায় যে এই রোগগুলো আবার অনেক বেশি বেড়ে যায়। 5টি যে বড় লাং ডিজিজ আছে এগুলো ছাড়াও ছোটোখাটো অনেক রোগও কিন্তু প্রকোপ বেড়ে যায় এই শীতকালে। আমরা বাঁচার উপায়গুলো নিয়ে আজকে কথা বলবো। আমরা আজকের বিষয় দিয়েছি শীতকালীন শ্বাসতন্ত্রের সমস্যার বিষয়ে কথা বলতে। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার আদনান ইউসুফ চৌধুরী, বিভাগীয় প্রধান, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং একই সঙ্গে আছেন একই হাসপাতালের একই বিভাগের ডাক্তার আব্দুল নূর সায়েম, সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুরুতেই অধ্যাপক আদনান, আপনার কাছে জানতে চাইবো যে মানে এই শীত আসলে যে একটা ভয়ের সৃষ্টি হয় এক শ্রেণীর মানুষের, বিশেষ করে যারা বয়স্ক মানুষ, মানে শীতের সঙ্গে এই বক্ষব্যাধিগুলো বা শ্বাসতন্ত্রের জটিলতা কেন এত কানেক্টেড? আমাদের উত্তর গোলার্ধে আমরা যেখানে বাস করি, শীতকালটা হচ্ছে শুষ্ক সময়। এই সময় কোনো বৃষ্টিপাত হয় না। পৃথিবীর অনেক জায়গায় আছে শীতকালে বৃষ্টিপাত হয়, আমাদের যেহেতু বৃষ্টিপাত হয় না, বাতাসে ধুলাবালির পরিমাণ বেড়ে যায়। আর প্রকৃতিগত কারণে, পরিবেশগত কারণেও অনেক কনস্ট্রাকশন ওয়ার্ক চলে বা বিভিন্ন ধরনের পরিবেশ দূষণের কারণেও এই সময় বাতাসে ধুলাবালি বেড়ে যায়, এবং সেটা কিন্তু পানি, ধরেন বৃষ্টি হলে কী হয়, ওটা সেটেল হয়ে যায়। কিন্তু বৃষ্টি যেহেতু হচ্ছে না, সেহেতু ধুলাবালিগুলো বাতাসে থাকছে, আমাদের শ্বাসতন্ত্রে ঢুকছে এবং সেটা সমস্যার সৃষ্টি করছে। এবং এই ধুলোবালির সাথে অনেক সময় ভাইরাস থাকে, ফাঙ্গাল স্পোর্টস থাকে, সেগুলো আমাদের শ্বাসতন্ত্রের সমস্যার সৃষ্টি করতে পারে। এখানে আমি দুই ভাগে ভাগ করব। যাদের নর্মাল শ্বাসতন্ত্র আছে, ধরেন কারো শ্বাসতন্ত্রের অসুখ নেই, তার ক্ষেত্রেও কিন্তু ধুলোবালি গিয়ে, ভাইরাস গিয়ে ইনফেকশন করতে পারে। আর যাদের অলরেডি শ্বাসতন্ত্রের রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে সেই সমস্যাটা জটিল হতে পারে। কিন্তু উভয় ক্ষেত্রেই প্রত্যেকেই এই সময় একটু ইনফেক্টেড হওয়ার, একটু ফ্লু অ্যাটাক হওয়ার সম্ভাবনা তার বেড়ে যায়। কিন্তু এই সময় ফ্লু অ্যাটাক যে হয়, এটি তো সাধারণ একজন সুস্থ মানুষ আসলে হতে পারে, মানে এই হওয়ার চান্সেসটা কত বেশি এই সময়? বেশি, ওই যে আমি বললাম, বর্ষাকালে কি হয়, জিনিসটা হচ্ছে যে ধুলোবালিগুলো থাকে, ধুলোবালিতে যে অসুখগুলো, সেটা শীতকালে আমাদের বেশি হয়। এই সময় আবার আবহাওয়ার চেঞ্জ হচ্ছে, আপনার টেম্পারেচার যেটা বলি, যে প্রতিদিন কমছে, ধরেন সকালবেলা ভোরের দিকে টেম্পারেচার অনেক নেমে যাচ্ছে, আর দিনের বেলা আবার হয়তো দেখা যাচ্ছে গরম থাকছে। এই যে একটা ভেরিয়েশনটা, এটা বডির উপর এফেক্ট করে, যে জন্য এই সব কিছু মিলিয়ে অনেক সময় আমরা ঠান্ডা জ্বরে আক্রান্ত হই, আমরা সর্দি কাশিতে আক্রান্ত হই। ধন্যবাদ। ডাক্তার আব্দুল নূর সায়েম, আমরা যদি একটু উন্নত বিশ্বের কথা ধরি, যেখানে দূষণের মাত্রা কম, বা স্যার যেটি বলছিলেন যে শীতকাল কিন্তু টুকটাক বৃষ্টিও হচ্ছে, তারাও কি আসলে শীতকালে এই ধরনের ঝামেলাগুলোতে পড়েন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে দর্শকদেরও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সত্যিই এখন আমাদের এই হেমন্তকালের পরে হচ্ছে শীত। যদিও আমাদের মনে হয় যে খুব আমরা একটা কমফোর্টেবল লাইফটা লিড করি এই ষড় ঋতুর এই বাংলাদেশে, কিন্তু এই সময়টায় আসলে আমরা অনেকটা স্বাস্থ্য ঝুঁকিতে থাকি, বিশেষ করে যারা শিশু এবং যারা বৃদ্ধ, তাদের এক্সট্রিম অফ এজে এই যে আপনি যেগুলো বলেন, সার্জিগুলো বলেন, এই ধরনের হয়। এবং শুধু এটা না, ধর উন্নত বিশ্বে আপনি যেটা বললেন যে উন্নত বিশ্বেও যে এটা হয় না তা না। যাদের এই কোল্ড অ্যালার্জি আছে, বিশেষ করে ধরেন কিছু ক্রনিক ডিজিজ, স্পেশালি অ্যাজমা, সিওপিডি, যখন শীত হবে তাদের সিমটমগুলি বেড়ে যায়। সেটা আমাদের যেমন এই আমাদের বিশ্বের জন্য যেমন, এবং উন্নত বিশ্বের বেলায় তাই। তবে আমাদের বিশ্বের উন্নত বিশ্বের মধ্যে পার্থক্য হচ্ছে উন্নত বিশ্বের অ্যাজমার সমস্যাটা খুব বেশি, আর লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজে সিওপিডির পরিমাণটা বেশি। সিওপিডি যেহেতু এখানে এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর আছে, এনভায়রনমেন্টাল পলিউশন বেশি, এই জন্য এখানে এটা বেশি। এবং শীতের সময় যারা আগে থেকে এই রোগগুলোতে ভুগছেন, তাদের সিমটমগুলি বেড়ে যায়। কিছু অনেক কারণ, এর মধ্যে ইনফেকশনও কিছু, ইনফ্লুয়েঞ্জার এই সময় একটা ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন হয়, তো সেই ইনফেকশনটাকে কন্ট্রোল করতে না পারলে সেটা এই জন্য ওইটার জন্য কিছু সিমটম তৈরি হয়। একটু আমি এখানে যোগ করি, যেমন আপনি অন্য দেশের কথা যেমন বললেন, পোলেন কাউন্ট বলি, ফুলের রেণু। অনেক দেশ আছে এই সময় প্রচুর ফুলের রেণু বাতাসে চলে আসে, এবং যারা ওই রেণুতে অ্যালার্জিক থাকে তাদের জন্য একটা অ্যালার্ট করে দেওয়া হয় যে এই সময় আপনি বাসার বাইরে থাকবেন না, আপনি সাবধানতা অবলম্বন করবেন। তো আমাদের দেশে এই জিনিসটা না, আমাদের বেশি ওই ধুলাবালি থেকে হয় আর কি। অধ্যাপক আদনান, আপনার কাছে আরেকটু জানতে চাই যে আইসিডিডিআরবি কদিন আগে মানে তারা একটি গবেষণা করেছেন যে শীতকালে ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার প্রবণতা মানুষের বেড়ে যায়। যেমন তারা বলছেন যে কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে তারা 1 মাসে 50,000 পর্যন্ত ডোজ বিক্রি করছে, কিন্তু তারা পরামর্শ দিচ্ছে এটি এই সময়তে না দিয়ে
এটি রিভার্স অন্য একটা টাইমে আসলে দিয়ে ফেলা, যাতে সারা বছর তারা হচ্ছে সুরক্ষা পায়। মানে এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটা আসলে আমরা সবার ক্ষেত্রে তো ভ্যাকসিনেশন নয়। ধরেন নর্মাল মানুষ, আমি কত মানুষকে ভ্যাকসিনেট করব, এটা আমাদের দেশে প্রেক্ষাপট। যারা দিতে যদি চান, যাদের যাদের ক্ষেত্রে রেসপিরেটরি ডিজিজ, মনে করেন অ্যাজমা আছে, সিওপিডি আছে, আমরা বেশি টার্গেট পপুলেশন তাদেরকেই আমরা আমাদের যেহেতু একটু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের খরচের ব্যাপারও চিন্তা করতে হবে। আমরা অল পপুলেশনকে আমরা দিব না। তো দেখা যাচ্ছে রোগীরা কেন করেন এই সময়টাই তো ওনার সর্দি কাশিতে আক্রান্ত হন। দেখেন, একটা আমি এইমাত্র বলেছিলাম যে একজন নর্মাল পিপল, ধরেন আপনার কোনো রোগ নেই, আপনি সর্দি কাশিতে আক্রান্ত হলেন, 3 দিন পরে বা 4 দিন পরে ভালো হয়ে গেলেন। যে একটা অ্যাজমাটিক পেশেন্ট বা সিওপিডি পেশেন্ট, সে দেখা যাচ্ছে এই জিনিসটা লিঙ্গার করতে করতে তার 15 দিন 20 দিন ধরে ভালো হচ্ছে না। আবার আরেকটা জিনিস হচ্ছে, যার কাশি টেন্ডেন্সি থাকে, তারও ওই ফ্লু একটা ভালো হয়ে যায়, তারপর দেখা যাচ্ছে কাশি চলতেছে 3-4 সপ্তাহ ধরে। তো যখন মানুষ এইভাবে এফেক্টেড হয়, ওনারা কমন সেন্স এই চিন্তা করে পরের বছর এই সময়টা উনি ভ্যাকসিন দিয়ে দেন। অনেক সময় আমাদের পরামর্শের জন্য না, উনি ডিরেক্ট ভালো থাকেন, তখন হয়তো উনি চিন্তা করেন। এই জন্য আমি বলছি যে উনি নিজেই ওনার শরীরবৃত্তীয় ব্যাপারের জন্যই উনি জিনিসটাকে প্রেফার করেন যে আমার তো নভেম্বর ডিসেম্বর মাসে হয়, তাহলে আমি এই সময় ভ্যাকসিনটা দিয়ে দিই। বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন তো বছরে একবার নিতে হয়, তো ওই সময় উনি ওই সময়টা চুজ করেন। আমরা সাইন্টিফিক্যালি যেটাই বলি না কেন, উনি ওনার শারীরবৃত্তীয়ভাবে ওই সময়টাকে চুজ করেন, এবং বেশিরভাগ মানুষ দেখা যাচ্ছে এই সময়টাতেই নেন। আপনি যে গবেষণার কথাটা বললেন, এই কারণেই জিনিসটা হয়েছে। আমি তাহলে একটু স্যারের সাথে সাপ্লিমেন্ট করি। যদি আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমাদের নিতেই হয়, তাহলে সঠিক নেওয়ার নিয়ম হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই সময়টা। এই সময়টা আপনি যদি নেন, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। তাহলে অক্টোবর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই যে শীতের সময়টা, তখন ইনফ্লুয়েঞ্জাকে প্রোটেকশন দিবে। আমি যদি আজকে নভেম্বরে নেই, তাহলে আমার কিন্তু শীতটা পার হয়ে যাচ্ছে, হয়ে গেল। এই মেসেজটা আসলে পৌঁছে দেওয়াটা দরকার। যে আইসিডিডিআর এটাই বলার চেষ্টা করেছে আর কি, যে তাদের একটি গবেষণাতে এটি এসেছে। আমি আরো জানতে চাই যে আসলে সর্দি, কাশি, শ্বাসকষ্ট, এই যে সিমটমসগুলো আছে, মানে ঠিক কোন পর্যায়ে একজন মানুষ, যার অন্য কোনো সমস্যা অন্যান্য বছরগুলোতেও ছিল না, কখন মনে করবে যে এবারই তার হয়তো প্রথম সমস্যা হলো, তার হাসপাতালে বা চিকিৎসকের কাছে যাওয়া উচিত? আচ্ছা, একটা বলি, এবছরের সিওপিডির একটা স্লোগান হচ্ছে শর্টনেস অফ ব্রেথ, থিঙ্ক সিওপিডি। আমি সবার বেলা বলছি না, যাদের রিস্ক ফ্যাক্টর আছে, 40 বা অ্যারাউন্ড 40 ইয়ার্স, স্মোকিং করছেন, 20 প্যাক ইয়ার বা মোর দেন 10 প্যাক ইয়ার, মানে প্যাক ইয়ার বলতে 20টা করে প্রতিদিন সিগারেট যদি উনি 10 বছর খান, অথবা এমন কোনো কোথাও কাজ করেন যে এনভায়রনমেন্টাল একটা পলিউশন আছে, ফিমেলরা যারা লাকড়ির চুলায় রান্না করেন গ্রামে, অথবা ইন্ডাস্ট্রিতে, এমন কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাদের রিস্ক ফ্যাক্টর আছে, ইটের ভাটা বা এগুলায়, যদি তাদেরকে এবছরের স্লোগানটা হচ্ছে এরকমের যে আপনি যদি শ্বাসকষ্টের প্রথমবার শ্বাসের মধ্যে কষ্ট ভোগ করেন, তাহলে আপনি ধরে নিতে পারেন, মনে করতে পারেন আপনার সিওপিডির ঝুঁকি আছে, তখন আপনি চিকিৎসকের কাছে যাবেন। এছাড়া যারা আপনি আর শুরু থেকে আমরা যেটা বলছিলাম যে শ্বাসকষ্ট, কাশি নিয়ে উপস্থাপন হচ্ছে, আসলে শুরুতেই একজন সাধারণ বা চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যখন একজন মনে করবেন যে ওনার বিশেষজ্ঞ পর্যায়ে যাওয়া দরকার, তখন তাকে নিশ্চয়ই গাইড করবেন রোগীকে। এখন আসি, যদি আমরা কোনো ইনফেকশন হয়, স্পেশালি নিউমোনিয়া, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া কিন্তু হচ্ছে, তো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া তো আমরা একটা ক্লাসিফিকেশন করে থাকি, যেটা হলো 3-4, যেটা কার্ভ 65 বলি আর কি, যেটা 3-4 হলে আমরা আসলে হসপিটালাইজ করতে বলি। তার মানে সেখানে কি হয়, কখনো কখনো তার ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যায়, সে একটু ড্রাউজি হয়ে যায় পেশেন্টটা, সিমটমটা অনেক বেশি হয়, অক্সিজেন লেভেলটা কমে যায়, পালস বেশি হয় অথবা পালস কমে যায়, প্রেশার কমে যেতে পারে। এই যে বিষয়গুলো যদি হয়, তাহলে হসপিটালে যাওয়া তার জরুরি। ধন্যবাদ অধ্যাপক আদনান। যেহেতু স্যার নিউমোনিয়ার জায়গাতে চলে এসছেন আর কি, আমি আপনার কাছে জানতে চাই যে নিউমোনিয়ার প্রকোপটা শিশু বড় ভেদে আসলে এটির মাত্রা কত অতিক্রম করে এই সময় এসে? নিউমোনিয়া সব বয়সী হয়, কিন্তু রিস্ক ফ্যাক্টরটা বেশি থাকে বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের, মানে বয়স্ক লোকদের ক্ষেত্রে, যেহেতু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। আমরা যখন নিউমোনিয়া একজন মানুষের হয়, তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ওর সাথে যুদ্ধ করে, সাথে করে হয়তো আমরা অ্যান্টিবায়োটিক দিই, কিন্তু যেহেতু এই দুটো এক্সট্রিমেই, যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদের অ্যান্টিবায়োটিক কার্যকারিতাও কম থাকে। কাজে তাদের দেখা যায় যে তাদের নিউমোনিয়াটা একটু খারাপের দিকে চলে যায়, অনেক সময় হসপিটালাইজ করতে হয়, অনেক সময় আইসিইউ ভর্তি হতে হয়। এই গ্রুপগুলোর ক্ষেত্রে আমরা সেজন্য নিউমোনিয়ার ভ্যাকসিনটাকে আমরা প্রেফার করি। যদি তার রিপিটেড অ্যাটাক হয়, আমরা একবার অ্যাটাক হলে আমরা তখন নিউমোনিয়া ভ্যাকসিনটা প্রেফার করি। আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন তো আমরা সব বয়সে দিতে পারি, আমরা অলরেডি যেটা বলেছি। তবে নিউমোনিয়াটা বুঝতে হবে, আপনার যখন কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, যেটা ডাক্তার সাহেব বলেছেন, শ্বাসকষ্ট হচ্ছে, ওই রক্তের অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, পেশেন্ট হয়তো একটু মানে কথাবার্তা কম হচ্ছে, একটু ডিসওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, তখন কিন্তু অতি অবশ্যই আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হয়তো আপনি বাসায় রেখে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন যে পেশেন্টের ইমপ্রুভমেন্ট ততটা হচ্ছে না,
তখন অবশ্যই আপনাকে হাসপাতালে যেতে হবে। আচ্ছা, ধূমপানের যে ক্ষেত্রে যেটি বলা হয়, যেটি স্যার প্রসঙ্গ তুলেছিলেন, আপনার কাছে আমি জানতে চাই যে ধূমপান এই রোগগুলোকে কত বেশি বাড়িয়ে দেয়, আবার একই সঙ্গে যদি আমরা বলি যে আমরা যে দূষণের মধ্যে বসবাস করি, মানে সেটি আমাদের মানে কোনটাকে মাত্রার দিক থেকে আমরা আসলে এগিয়ে রাখবো? আচ্ছা, এটা ওয়ার্ল্ড সিওপিডি ডে যে হয়ে গেল, ওখানে যেটা গোল্ড গাইডলাইন এসছে এবারের একটা ইয়ে ছিল যে একটা রেফারেন্স অলরেডি চেঞ্জ হয়েছে, সেটা হলো যে প্রিভিলেন্স অফ সিওপিডি। ওখানে দেখানো হয়েছে যে যে দেশের ধূমপায়ের প্রিভিলেন্সটা বেশি, মানে যেখানে ধূমপায়ের সংখ্যা বেশি সেখানে সিওপিডির সংখ্যা বেশি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে লাং ক্যান্সারের প্রবণতা উন্নত বিশ্বে লো অ্যান্ড মিডল কান্ট্রিজের মধ্যে একটা পার্থক্য ছিল এক সময়, সেটা হচ্ছে যে ধূমপায়ী হচ্ছে মেলরা বেশি ছিল এই দেশগুলায়, তা লাং ক্যান্সারের সংখ্যা এই দেশগুলোতে পুরুষরা বেশি ছিল। আচ্ছা, যখন দেখা গেল যে স্মোকার মেল ফিমেল বোথ উন্নত বিশ্বে সমান হয়ে গেল, তখন লাং ক্যান্সারের সমান হয়ে গেল। এবং আমাদের এই দেশগুলোতে যখন মেল ফিমেল সমান হয়ে যাচ্ছে প্রায় স্মোকার, তখন কিন্তু এই ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। এই কারণে এই সিওপিডি বা লাং ক্যান্সারের ঝুঁকি, অর্থাৎ এইটার প্রিভিলেন্স হচ্ছে ধূমপায়ীর সংখ্যার প্রিভিলেন্সের সমান। এছাড়া আপনি যেটা বললেন যে অন্যান্য এনভায়রনমেন্টাল যে পলিউশনের বিষয় আছে, বিশেষ করে আমাদের দেশে যে এই সময় বা সারা দেশে প্রায় কনস্ট্রাকশনের কাজ চলে, বালি বহন করা হচ্ছে ওপেন ট্রাকে, যে ধুলাবালি পড়তে থাকে। এই ধুলাবালিগুলোর জন্য আমাদের যাদের একটু অ্যালার্জি আছে ওনাদের এই সময়টায় রাইনাইটিস, অর্থাৎ নাক দিয়ে পানি পড়তেই থাকে, রাইনোসাইনোসাইটিস হয়, ওরা কিছু রোগী হাঁচতেই থাকে, মানে বলে যে শুরু হয়েছে হাঁচি আর থামতেছে না। এগুলো কিন্তু এটা এক ধরনের এই যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, যেটা খারাপ হয়ে যায় যখন, তখন এই সময়টা বেড়ে যায়। এছাড়া আসেন আমাদের দেশগুলোর মতো দেশে যেখানে আমরা ইন্ডাস্ট্রি থেকে অনেক বেশি যারা পলিউটেড গ্যাস তৈরি হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে, এটা হচ্ছে আউটডোর পলিউশন। আমাদের ভেহিকেলস থেকে আউটডোর পলিউশন হচ্ছে। ইনডোর পলিউশনের যেটা আমরা বলেছিলাম যে কিছু রান্না টান্নার বিষয়, আবার আমাদের দেশগুলোর মতো দেশে দেখেন যেটা আমরা পেয়ে থাকি, শহরের মতো বা শহরতলিতে লাকড়ির চুলায় পিঠা বিক্রি হচ্ছে, যেখানে একটা কিন্তু ধোঁয়া তৈরি হচ্ছে। তারা কিন্তু জীবনের কোনো একটা পর্যায়ে যে আমরা পেশেন্ট পেয়ে থাকি, ফিমেল পেশেন্টরা এই যে সিওপিডি নিয়ে আসছে, তাদের প্রফেশন হচ্ছে এই রকমের একটা পিঠা বিক্রেতা, যে দীর্ঘদিন থেকে এই লাকড়ির চুলায় রান্না করে পিঠা বিক্রি করছেন। তাহলে এইটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। তাহলে আমাদের এই দেশগুলোর জন্য আমাদের রিস্ক ফ্যাক্টর স্মোকিং। এবং এখানে দেখেন কেউ বলতে পারে যে স্মোকিং কতটা, বলা হচ্ছে সিওপিডি পেশেন্টের মোর দেন 50% হচ্ছে স্মোকার। আচ্ছা, যতজন সিওপিডি ডায়াগনোস হবে মোর দেন 50% হচ্ছে স্মোকার। আচ্ছা, বাকিরা তাহলে ওই এনভায়রনমেন্টাল সেই ফ্যাক্টরগুলা আছে, জেনেটিক একটা ফ্যাক্টর আছে, সেটা খুব বেশি সংখ্যক না। এছাড়া যদি বলি আমরা যে লাং ক্যান্সারের কথা বলি, স্মোকাররা 80 to 85% যাদের লাং ক্যান্সার হয়েছে তারা হয়তো তারা স্মোকার ছিলেন, মানে সব স্মোকারের লাং ক্যান্সার হয়েছে সেটা বলছে না, কিন্তু যাদের হয়েছে তাদের হিস্ট্রিতে তারা স্মোকার ছিলেন এটা। আর এনভায়রনমেন্টে যদি আরও বলি যে আমরা কিছু কিছু যেমন ইন্ডাস্ট্রি আছে যেগুলো হচ্ছে রঙের, যেখানে রং, তারপরে যে সিলিকন যেখানে তৈরি হচ্ছে, সিলিকোসিস হচ্ছে, তো এটা কিন্তু একটা ফ্যাক্টর। এই সিলিকোসিস থেকে আবার মেজোথেলিওমা নামে কিছু পর্দা, যেটা হচ্ছে আমাদের ফুসফুসের পর্দা আছে, সেই পর্দার কিছু টিউমার হয়। তো এগুলো সব কিন্তু এনভায়রনমেন্টের পলিউশন থেকে আসছে। ধন্যবাদ অধ্যাপক আদনান, আপনার কাছে এখানে আমি একটু সাপ্লিমেন্ট করি যে জিনিসটা, যে ওই যে চুলায় রান্নার কথা যেটা ডাক্তার সাইম বলছিলেন, লাকড়ি চুলা বিশেষ করে আমরা যদি বদ্ধ করে রান্না করি, আমার রান্নাঘরটা যেন এয়ার ভেন্টিলেশনটা থাকে, সেটা যদি গ্যাসের চুলাতে রান্না করে, জি গ্যাসের চুলাতেও যদি গ্যাসের চুলাতে কম, লাকড়ির চুলাতে যেহেতু ধোঁয়া তৈরি হয়, গ্যাসের চুলাতে তো ধোঁয়া তৈরি হয় না। আমাদের গ্রাম বাংলায় কি হয়, আমাদের রান্নাঘরে দেখবেন যে একটা খালি এন্ট্রি আছে, কোনো জানলা টালনা থাকে না এরকম। তো এই ক্ষেত্রে যে ধোঁয়াগুলো জমা হয়ে তার ফুসফুসে ক্ষতিগ্রস্ত করছে। আবার ধরেন কেউ যদি স্মোকিং করে, একটা বদ্ধ করে, সে ঘরে যদি একটা বাচ্চা খেলা করতে থাকে, তার জন্য এফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে খোলামেলা যদি ঘর হয়, ইনডোর যে পলিউশনগুলো সেটা অনেক কম হয় যদি আপনার ঘরটা। অনেক সময় দেখা যায় যে আপনার গ্রামে ওই চুলাটা থাকে হচ্ছে উঠোনের ওপরে, মানে সেটা কম্পারেটিভলি কম ঝুঁকিপূর্ণ যদি খোলা থাকে। কথা হচ্ছে আপনার ধোঁয়াটা বেরিয়ে যাওয়ার পথ থাকতে হবে, তা না হলে এই বদ্ধ ঘরের মধ্যে ধোঁয়াটা সেটা আপনি শ্বাসের সাথে নিচ্ছেন এবং আপনি তখন সিওপিডিতে পড়েন। কিন্তু এই যে অন্তত ঢাকা শহরে আমরা যারা থাকি তাদের আসলে শীতকাল বলি আর অন্য কাল বলি, আমরা তো ওই ঘুরে ফিরে চ্যাম্পিয়ন হচ্ছি, 1, 2, 3-এর ভিতরে থাকছি।
আমাদের আসলে কি করণীয়, কি দিয়ে আমরা অন্তত আসলে মানে নিজেদেরকে সুরক্ষায় রাখতে পারি? মাস্ক ছাড়া কি আর কোনো পথ আছে? আসলে বায়ু দূষণ বন্ধ না করতে পারলে আমরা তো পুরো সুরক্ষা আসলে হবে না সেরকমভাবে। তাও পার্শিয়াল সুরক্ষা হবে যদি আমরা খুব ধুলাযুক্ত স্থানে বা আমরা যদি বুঝি কষ্ট হচ্ছে আমরা মাস্ক ইউজ করতে পারি। আর ইনডোরে তো আমাদের পরিবেশ দূষণের ব্যাপারটা ইনডোরে কম থাকবে সেই ক্ষেত্রে। আর বাইরে আমাদের যেটা চাই সেটা আমাদের জাতিগতভাবেই আমাদেরকে এই পরিবেশের বিরুদ্ধে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে পরিবেশ দূষণটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। যেমন এক একটা দেশে এক এক কারণে হয়, আমাদের দেশে যে কারণগুলো বের করতে হবে, কনস্ট্রাকশনের জন্য হতে পারে, আমার জন্য হয়তো অনেক ধরনের যে গাড়িতে যে জ্বালানি ব্যবহার করে সেটার জন্য হতে পারে। স্পেসিফিক কজগুলোকে টার্গেট করে আমাদের বায়ু দূষণ কমাতে হবে। একটা যেটা বললেন, যদি দূষিত থাকে, আমি যদি সেই পরিবেশের মধ্যে বাস করি, আমি যত চেষ্টা করি না কেন, আসলে আমি কিছু না কিছু এফেক্ট হবই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার আব্দুল নূর সায়েম, আপনার কাছে জানবো যে শ্বাসতন্ত্রের জটিলতার ধরনগুলো আসলে কীরকম হয়, এটা কত জটিল হতে পারে? আচ্ছা, এটা হলো কিছু অ্যাকিউট ইনফেকশন হয়, কিছু ক্রনিক ইনফেকশন হয়, কিছু ক্রনিক ডিজিজ আছে। অ্যাকিউট ইনফেকশনের মধ্যে যদি আমরা ভাবি যে একটা ইনফেকশন ভাইরাল, ব্যাকটেরিয়াল অথবা মানে ভাইরাস দিয়ে হয়, যেমন আমরা আগে একটা অভিজ্ঞতা নিয়েছি যে আমাদের কোভিডের সময় কেমন ছিল, সেটা কিন্তু রেসপিরেটরি একটা ইনফেকশনই ছিল, অ্যাকিউট ইনফেকশন। এই ধরনের অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে। তখন যদি আমরা প্রপারলি ট্রিটমেন্ট না করতে পারি, এটার জন্য কিন্তু মৃত্যু ঝুঁকি আছে। এটা হচ্ছে অ্যাকিউটের বেলায়। আর যদি ক্রনিক চিন্তা করি, এর মধ্যে একটা ইনফেকশন হচ্ছে টিউবারক্লোসিস। টিউবারক্লোসিসের দুইটা জিনিস, একটা হলো যে যদি আমরা ট্রিটমেন্ট না করি, সেখানে তার মর্টালিটি, মরবিডিটি মানে জীবন মানটা খুব কমে যাবে, প্লাস মৃত্যু ঝুঁকি আছে। সেই সাথে ট্রিটমেন্ট যদি প্রপার না হয়, অথবা ট্রিটমেন্ট করার পরেও তার পোস্ট টিবি ফাইব্রোসিস, ব্রঙ্কিকটেসিস এই ধরনের সমস্যা আছে, যেখানে তার কোয়ালিটি অফ লাইফ মানে জীবন মানটা অনেক কম থাকে। কারণ হলো তখন তার কিছু সমস্যা থাকে, ক্রনিক কফ মানে কাশি থাকে, কখনো কখনো ইনফেকশন হয়ে গেলে শ্বাসকষ্ট হয়, কাশির সাথে কখনো কখনো রক্ত যায়। তাহলে এইটাও কিন্তু একটা বড় রকমের তার ঝুঁকি। এবার আসি যে আমাদের ক্রনিক কিছু ডিজিজ, যেমন অ্যাজমা অথবা সিওপিডি। এখন ওয়েল কন্ট্রোল অ্যাজমা যদি থাকে ভালো, যখন অ্যাজমা আমরা ওয়েল কন্ট্রোল না করতে পারি, বয়স যত বাড়তে থাকে, তখন একটা পর্যায়ে এরকম হয়, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা হয়, লাইফ থ্রেটানিং অ্যাজমা হয়, তাকে যখন হসপিটালাইজ করা লাগে, এমনকি আইসিইউ পর্যন্ত যাওয়া লাগে। আর আমরা যদি সিওপিডির কথা ভাবি, যত বয়স বাড়তে থাকবে, আমরা ওয়েল কন্ট্রোল না করতে পারলে, তখন তার লাংয়ের যে ক্যাপাসিটিটা ডিক্লাইন করতে থাকে, কমতে কমতে একটা পর্যায়ে সে এমন ডিপেন্ডেন্ট হয়ে যায়, তার স্বাভাবিক জীবনযাত্রাটাই ব্যাহত হয়। সেখানে তার নিয়মিত বাসায় অক্সিজেন পর্যন্ত লাগে, মানে হোম অক্সিজেন, যেখানে লম্বা সময় ধরে অক্সিজেন দিতে হবে, এবং দীর্ঘমেয়াদী তাকে হসপিটালে ভর্তি হতে পারে। এমন একটা সময় হয় যে যারা খুব ওয়েল কন্ট্রোল করতে পারছে না সিওপিডি, তারা কখনো কখনো প্রতি বছর আসতো হাসপাতালে, তারপরে 6 মাস পরে আসে, 3 মাস পরে আসে। অর্থাৎ এমন একটা সময় হয়ে যায় যে তাকে মানে হসপিটালের শেষের জীবনটা হসপিটালে কাটাতে হয়। তাহলে এই যে একটা মানে আপনি যেটা বললেন যে আসলে কতটা সিভিয়ার হইতে পারে, এটা একটা ভয়াবহ রূপ নিতে পারে। তবে এইগুলো যেহেতু প্রিভেন্টেবল এবং কিউরেবল, আমি যদি আগে কিন্তু কিউরেবল বলা হতো না, এখন কিউরেবল। আমরা যদি আগে থেকেই প্রিভেনশন নেই, যেগুলো মেইন কারণ, বেসিক কারণ যে স্মোকিং থেকে এগুলো করি, এবং সঠিক মাত্রায়, সঠিক সময়ে এবং সঠিকভাবে যদি আমরা ঔষধ নিতে থাকি, তাহলে কিন্তু আমাদের এই যে ডেঞ্জার যে সময়টা, ওই সময়টা পর্যন্ত যাওয়া লাগে না। স্যার, আপনার কাছে জানতে চাই যে কিন্তু আসলে রোগীদের দিক থেকে কোন ভুলগুলো আসলে হয়? ওই যে যেমন আসার প্রয়োজনীয়তা বেশি, তারা আসছেন না, হয়তো তোয়াক্কা করছেন না, শীতকাল এসে গেছে তারপরেও তিনি হয়তো আক্রান্ত না হওয়া পর্যন্ত ভাবছেন না, মানে রোগীরা কোন কোন ভুলগুলো আসলে করে নিয়মিতভাবে? রোগীদের ভুলের আগে আমি একটা কথা বলি, আসলে আমাদের সবচেয়ে প্লিজেন্ট এবং সবচেয়ে ওয়েদারটা কিন্তু এই সময়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে সবাই বেড়াতে চায়, একটু ঘোরাঘুরি করে, কাজে জীবনকে রেস্ট্রিক্ট করার দরকার নেই। যেটা হচ্ছে যে যিনি রোগাক্রান্ত আছেন, উনি তো জানেন আমার অ্যাজমা আছে, আমার সিওপিডি আছে, অ্যাজমার সময় ওনার ইনহেলার যে মেডিকেশনগুলো আছে, ওগুলো একটু রেগুলারিটিটা মেনটেন করতে হবে। যেমন আপনার যাদের অ্যালার্জিক ডিজিজ আছে, তারা হয়তো অনেক সময় নেজাল স্প্রে ইউজ করেন, স্টেরয়েড স্প্রে ইউজ করেন, হঠাৎ করে বন্ধ করে দেবেন না এটা। সিওপিডি পেশেন্টরা যেটা আছে, সাথে বেড়াতে গেলে কোথাও অ্যান্টিবায়োটিকটা সাথে রাখবেন,
ডাক্তারের পরামর্শ মতো ইনহেলারটা রাখবেন। যদি বেশি সিওপিডি আক্রান্ত হন, ঠিক আছে, উনি কক্সবাজারে বেড়াতে গেলেন, হয়তো নেবুলাইজার মেশিনটা ওনার সাথে রাখলেন, তাহলে তাৎক্ষণিক অ্যাটাকটা থেকে উনি মুক্ত পাবেন। এটা হচ্ছে যারা অসুস্থ বলছি। আর সুস্থ মানুষরা নর্মালভাবে ঘোরাঘুরি করেন, একটু যদি পরিবেশ দূষণের সম্মুখীন হন তাহলে মাস্ক ব্যবহার করবেন। আমি জীবনটা বলছি রেস্ট্রিক্ট করার দরকার নেই রেসপিরেটরি ডিজিজের জন্য। এইভাবে জীবন কাটিয়েই আমাদের ছোট ছোট প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আমরা ফুসফুসের রোগ থেকে, শীতকালীন রোগ থেকে, বিশেষ করে মৌসুমী রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি। খুব বহুল আলোচিত একটি বিষয় ডাক্তার আবেদুন নূর সায়েম, যে ইনহেলারের ব্যবহার এবং টেকনিক নিয়ে যে নানান ধরনের ভুল টুল হয়, মানে এটি কি সে আগের পর্যায়ে আছে নাকি পরিবর্তন হচ্ছে? ভালো প্রশ্ন করেছেন যে এটা ইনহেলার নিয়ে আমাদের অনেক, শুধু এটা না, শুধু আমাদের তো আগে একটা স্টিগমা, সোশ্যাল স্টিগমা ছিল যে আমি আসলে এটা কি সর্বশেষ চিকিৎসায় চলে গেলাম কিনা, এরপরে আমার আর কোনো চিকিৎসাই নাই, এটা একটা বিষয়, নিলে আবার আজীবন নিতে হবে কিনা, এটা একটা প্রশ্ন। আবার কিছু যে এটা নিলে অনেকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়, এটা উনি নিচ্ছে মানে তার একটা রোগ আছে। এখন যেটা বলি, এটা কিছুটা কমেছে, বেশ অনেকটাই কমেছে, যেহেতু বহুল প্রচারণা হচ্ছে, আপনাদের মাধ্যমে অনেক হয়েছে। এখন যেটা সমস্যা সেটা হলো শুধু আমাদের দেশের সমস্যা না, এটা কিন্তু গাইডলাইন স্বীকৃত যে 70 to 80% পেশেন্ট যারা সঠিক নিয়মে, সঠিক মাত্রায় এই ইনহেলারগুলো অথবা যে ক্যাপসুল ফর্মে যেটা পাওয়া যায় সেটা গ্রহণ করতে পারেন না। এই টেকনিকটা আসলে হয় মানে ওনাদেরকে প্রপারলি আমরা দেখাতে পারছি না, অথবা দেখানোর পর আবার ভুলে যায়। গাইডলাইন বলে যে আপনি যতবারই আসবে আপনার কাছে ততবার আপনাকে এই টেকনিকটা তাই দেখতে হবে। এটা হচ্ছে যে এখন যেটা মানে ওখান থেকে সরে আসছে ঠিকই, কিন্তু সঠিক পদ্ধতিটা, এখন সঠিক পদ্ধতি ছাড়াও একটা বিষয় আছে, সব পেশেন্টের জন্য সকল ডিভাইস না, সবাই একই ডিভাইস গ্রহণ করতে পারবেন না, কারো ডিজিজের সিভিয়ারিটি, কারো বয়স ভেদে, মানে সবার জন্য সব উপযোগী না। তাহলে আমাদেরকে যার জন্য যেটা প্রযোজ্য, যিনি সঠিক মাত্রায় গ্রহণ করতে পারবেন, তার জন্য সেই ডিভাইসটা চয়েস করাটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে তাকে সেইটার ব্যাপারে ভালো ডেমনস্ট্রেশন দেওয়া, ভালো করে শিখিয়ে দেওয়া, ঠিক আছে? এটার জন্য অবশ্যই এখন অনেক ইউটিউবে অনেক ভিডিও আছে, চাইলে পেশেন্টরা বারবার দেখতে পারেন। আর আমাদেরও দায়িত্ব হচ্ছে যে তাদেরকে দেখিয়ে দেওয়ার পরে যতবার আসবেন ততবার আবার তার কাছ থেকে সেই ফিডব্যাকটা নেওয়া যে উনি সঠিকভাবে নিচ্ছেন কিনা। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের, প্রায় 70 to 80% ওয়ার্ল্ড ওয়াইড, নট অনলি আমাদের মতো এই বাংলাদেশ বা এইরকম দেশে না। কিন্তু চমৎকার একটা কথা আপনি বলেছেন। আপনি দেখেন প্রযুক্তির কত সুবিধা, আমি বুঝিয়ে দিলাম, আপনি যদি ভুলে যান, এখন তো সবাই প্রযুক্তি ইউজ করতে পারেন। আপনি জাস্ট ইউটিউবে আপনি ডেমনস্ট্রেটিভ ভিডিও আছে, আপনি শুধু সায়েন্স যেটা বলছিলেন, শুধু তো আমরা ইনহেলার ইউজ করি না, ড্রাই পাউডার ইনহেলার ইউজ করি, ক্যাপসুল ঢুকিয়ে তারপর করতে হয়। আমি যতই বুঝিয়ে দিই, প্রথমবার হতে দেখা যাচ্ছে উনি ভুলে যাচ্ছেন জিনিসটা, উনি চট করে প্রযুক্তির সুবিধা নিলেন, এবং পরবর্তীতে যখন ডাক্তারের কাছে আসলেন, ওনার কোনো কোয়েশ্চেন থাকলে চিকিৎসককে জিজ্ঞেস করেন। এখন তো নাই, এরকম কিছু নাই, যদি WHO লিখে দেওয়া হয় তাও তো হয়তো একটা বিশেষ স্বীকৃত পদ্ধতি হয়তো ওই জায়গায়। হ্যাঁ, এটা মানে ইউটিউবে চাইলে ওরা পেয়ে যাবেন, অনেক অনেক কোম্পানি ইনহেলার ব্যবহারের নিয়ম, এটা দিলে ইউটিউবে অনেক অজস্র ভিডিও আছে। সেই সাথে ইনহেলারগুলির ব্যবহারের ব্যাপারে কিছু সাপোর্ট করার মতো, যেমন হচ্ছে কিছু ডিভাইস, মানে চেম্বার, যেটা আরও ইজি করে দিছে। শুধু ইনহেলারটা না, সেটা শুধু সাথে গ্রহণ করে, তাহলে ওরা ঔষধের ডোজটা ঠিক থাকছে এবং গ্রহণ করাটা ইজি হচ্ছে। এই বিষয়টাও খেয়াল রাখা দরকার। এটা এক একটা কোম্পানির এক এক নামে আছে, আমরা সেটা বলছি না। স্যার, আমি জানতে চাই যে এবার যে আপনাদের একটা APSR সম্মেলন হলো, সেখানে দেখলাম যে খুব বেশি আলোচনা হচ্ছে 5 লাং ডিজিজ নিয়ে আর কি, বিগ লাং ডিজিজ। তো এই 5টাই কি আসলে শীতকালে মানে খুব বেশি খারাপ মাত্রায় আসে কিনা, না কোনটার মাত্রা বেশি হয়? ওটাকে টার্গেট করা হয়েছে, বলা হয়েছে এই 5 লাং ডিজিজ। শীতকালে তো আমরা বললামই, মূলত আমাদের যে আপার রেয়ার ইনফেকশন যেটা বলি, শ্বাসনালীর উপর দিকে যে ইনফেকশনগুলো, এগুলো খুব কমন। আমি যেটা প্রথমেই বলেছিলাম যে যারা সুস্থ মানুষ তাদের হচ্ছে, যারা রেসপিরেটরি ডিজিজ ভুগছেন তাদের হচ্ছে। এইটা আমাদের দেশে প্রিডমিনেন্টলি এটা হয়, হয়ে তারপরে কমপ্লিকেশন হিসাবে যিনি অসুস্থ হচ্ছেন তিনি হয়তো একটু অলরেডি যার লাং ডিজিজ আছে উনি হয়তো বেশি দিন ভুগছেন। কিন্তু আলাদা করে শীতকালে একটা ডিজিজ হচ্ছে মানে ওরকম না। সিওপিডি তো যার আছে তার তো আছেই, যার অ্যাজমা আছে তার তো আছেই। হ্যাঁ, নিউমোনিয়াটা যেমন হতে পারে আলাদা করে শীতকালে, কিন্তু অন্যান্য ডিজিজগুলো তো তার আছে, ওই এক্সিস্টিং ডিজিজের মধ্যে শীতকালে তার সতর্কতা হয়। কিন্তু স্যার, এটি কি হচ্ছে কিনা যে যেই বয়সে গিয়ে আক্রান্ত হবার কথা, স্মোকিং, দূষণের মাত্রা বেশি থাকা, বা বাংলাদেশের পার্সপেক্টিভে সব কিছু মিলে যে একটু আগেই তারা আক্রান্ত হয়ে যাচ্ছে, এই ঘটনাগুলো আপনারা গবেষণা করছেন? এই ঘটনা ঘটছে, এবং সেই জন্য তো আমরা প্রতিরোধমূলক ব্যবস্থার কথা বলছি। ধূমপাইকে বলছি আপনি ধূমপান করবেন না, আপনি পরিবেশ দূষণের ক্ষেত্রে বলছি পরিবেশ দূষণ কমিয়ে আনতে হবে। আমরা প্রতিরোধটা অনেক বেশি ভালো প্রতিকারের চাইতে। একবার যখন আপনার হয়ে যাবে তখন তো আপনাকে হয়তো ট্রিটমেন্টের মধ্যে যেতে হবে, কিন্তু যখন আপনার হবে না,
আপনি এই বদ অভ্যাসটা বাদ দিলে বা এই ধরনের দূষণমুক্ত থাকতে পারলে আপনার হবে না, সেটার দিকেই বেশি আমাদের জোর। এবং দেখেন অর্থনৈতিকভাবে যদি আমরা চিন্তা করি, একজন মানুষের যদি ডিজিজটা না হয়, রাষ্ট্রেরও তো তার জন্য খরচ করতে হচ্ছে না। যখন একবার সে ডিজিজড হয়ে গেল, তখন কিন্তু সে এই ডিজিজ, তার জন্য হাসপাতালে খরচ আছে, তার ওষুধপত্রের খরচ আছে, তার চিকিৎসার খরচ আছে। তো সেটা থেকে আমরা মুক্ত থাকতে পারি যদি আমরা প্রিভেন্টিভ মেজারগুলো বেশি করে নিই। ডাক্তার সায়েম, আপনার কাছে জানবো যে আমরা তো প্রত্যেকটা বড় রোগের একটি বিশেষায়িত হাসপাতাল আছে, যেমন জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, কিন্তু আমরা আবার এটাও জানি যে বক্ষব্যাধি হাসপাতালকেও অনেক রোগীকে আবার ঢাকা মেডিকেলে পাঠাতে হয়, যেহেতু এখানে মাল্টিডিসিপ্লিন অ্যাপ্রোচটা সব থেকে বেশি এবং স্ট্রং। তো বক্ষব্যাধির ক্ষেত্রে সকল চিকিৎসা কি ঢাকা মেডিকেলও দিতে পারে কিনা আসলে? ঢাকা মেডিকেল কলেজ তো একটা মেডিকেল কলেজ, টার্সিয়ারি লেভেল হসপিটাল, এখানে সকল বিভাগ রয়েছে, তেমনিভাবে বক্ষব্যাধি বিভাগটাও আছে। তো এইটা বক্ষব্যাধি বিভাগে বলা যায় প্রায় স্বয়ংসম্পূর্ণ। এখানে মোটামুটি বক্ষব্যাধির যে ধরনের চিকিৎসা প্রয়োজন, যে ধরনের ইন্টারভেনশন, বিশেষ করে ব্রঙ্কোস্কোপি, প্লুরোস্কোপি, তারপরে আল্ট্রাসোনো গাইডেড ভিন্ন ইন্টারভেনশন, স্পাইরোমেট্রি, আরেকটা যেটা হলো অন্যরা হয়তো এটা মানে বক্ষব্যাধির সাথে যাচ্ছে না, মানে মনে করে না, কিন্তু এটা আসলে বক্ষব্যাধির বিষয়, সেটা হচ্ছে পলিসমনোগ্রাফি বা স্লিপ স্টাডি। এটাও আমাদের এখানে মানে হয় ঢাকা মেডিকেল কলেজে। বলা যায় যে এখানে যখন একটা পেশেন্টের বক্ষব্যাধির সাথে আদার্স মাল্টিমরবিডিটি বা কোমরবিডিস থাকছে, সেখানে ঢাকা মেডিকেল কলেজ নিঃসন্দেহে অন্য সাপোর্টগুলো তো পাওয়া যায়, সব থেকে বেশি ভালো দিতে পারছে আর কি। পাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। অধ্যাপক আদনান, আপনার কাছে জানবো যে এই যে স্লিপ অ্যাপনিয়া নিয়ে যে মানে আলোচনাটা কম আছে, আবার এটা যে আপনারা ট্রিটমেন্ট করেন সেটা নিয়ে এক ধরনের ধোঁয়াশাও আছে, অনেকে জানে না। মানে কাদের কোন সমস্যা হলে আপনাদের এই ল্যাবে যাবে বা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, এটি যদি পরিষ্কার করেন। একটু সময় নেই, আমরা আমাদের জীবনে মোটামুটি 1/3 পিরিয়ড আমরা কিন্তু ঘুমে কাটাই, 1/3 থেকে 1/4 পিরিয়ড। তাহলে দেখেন, আপনি যদি 80 বছর বাঁচেন, যদি 1/4 ধরি, তাহলে 20 বছর আপনি ঘুমিয়ে কাটাচ্ছেন। তাহলে জিনিসটা কত বড়। আপনি বাকি 60 বছর কিন্তু ভালো থাকতে পারবেন না যদি ওই 20 বছরের টাইমটাকে আপনি ঠিকমতো না থাকেন। তো ঘুম সম্পর্কে যে সচেতনতা 50 বছর ধরে কিন্তু হচ্ছে, এর আগেই সচেতনতা ছিল না। বিশেষ করে গত 30 বছর ধরে সারা ওয়ার্ল্ড ওয়াইড এই সচেতনতার সৃষ্টি হয়েছে। যদি একজন মানুষকে পুরোপুরিভাবে সুস্থ বলা যাবে না যদি ওনার ঘুমের পরিপার্শনটা সুস্থ না হয়। তো ঘুমের শুধুমাত্র স্লিপ অ্যাপনিয়া না, অনেক ধরনের ঘুমজনিত অসুখ আছে, সবগুলো অসুখই আপনার জীবনের উপর একটা এফেক্ট ফেলায়। তো আমাদের এখানে যেটা স্লিপ অ্যাপনিয়া নিয়ে আমরা বেশি কথা বলি কেন, একটা কমপ্লিকেশনগুলো অনেক বেশি। একজন স্লিপ অ্যাপনিয়া জিনিসটা কি, আপনার ঘুমের মধ্যে আমরা যখন ঘুমিয়ে যাই, আমাদের শ্বাসনালীটা নর্মালি তো প্রসারিত থাকে, ঘুমের সময় তো একটু কিছু পরিমাণে সংকুচিত থাকে, কিন্তু এই যারা স্লিপের পেশেন্ট আছেন তাদেরটা পুরোপুরি অনেক সময় বন্ধ হয়ে যায় বা খুব অধিক সংকুচিত হয়ে যায়। তাহলে কি হয়, ব্রেইনে তখন অক্সিজেন কম যায়, ব্রেইনটা জেগে ওঠে, পুরোপুরি জেগে ওঠে না, আপনি একটু জেগে ওঠেন আবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যান যখন শ্বাসনালীটা প্রসারিত হয়। এইরকম ঘটনা অনেকের ক্ষেত্রে 30, অনেকের ক্ষেত্রে 60, অনেকে 80 বার পর্যন্ত ঘন্টায় ঘটে। এখন মনে করেন একটা মানুষ যদি একটা 1 ঘন্টা ঘুমের মধ্যে 80 বার ঘুম থেকে জাগেন, তাহলে কেউ সেই ঘুমটা ঘুম নয়। এবং তাতে হয় কি, তার স্ট্রেস হরমোনগুলো রিলিজ হয়, স্ট্রেস হরমোন রিলিজ হলে তার প্রেশার, হাইপারটেনশনের ঝুঁকি বাড়ে, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। যাদের প্রেশারের রোগ আছে, হাইপারটেনশন আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে সে হয়তো 3-4টা ওষুধ খেয়েও তার কন্ট্রোল হচ্ছে না। যার ডায়াবেটিস আছে তার দেখা যাচ্ছে ইনসুলিনের ডোজ বাড়ায় আমরা কন্ট্রোল করতে পারছি না। আরেকটা ভয়াবহ জিনিস আছে যে এই জিনিসটা যদি একটু বেশি পর্যায়ে চলে যায় এবং আমরা যদি কন্ট্রোল না করি, আমরা একটা সাডেন ডেথ বলি ঘুমের মধ্যে, অনেক সময় সেটাও হতে পারে ভয়াবহ। তো কাজেই সেক্ষেত্রে আপনি যদি ইনিশিয়ালি জানেন, ধরেন নাক ডাকলেই যে স্লিপ অ্যাপনিয়া তা নয়, কিন্তু যারা নাক ডাকেন তাদের একটা পোর্শন স্লিপ অ্যাপনিয়া রোগে আক্রান্ত। তাহলে আপনাকে জানতে হবে যে একটা পরীক্ষার মাধ্যমে, আমরা পলিসমনোগ্রাফি বলি, এটা বাসাতেও করা যায়, হাসপাতালেও করা যায়, এটার মাধ্যমে আমরা জানতে পারি যে কতবার তার শ্বাসটা বন্ধ হচ্ছে গর্ভবতী, সেটার উপর বেস করে আমরা ট্রিটমেন্টটা ঠিক করি। এবং সেই ট্রিটমেন্ট নিলে কিন্তু পুরো সুস্থ জীবন যাপন করতে পারেন। এবং যেটা হয়, প্রেশার কিন্তু তার আছে, হাইপারটেনশন আছে, ভালো হয়ে যাবে তা না, ওষুধের পরিমাণ কমে আসবে, ডায়াবেটিসের ওষুধের পরিমাণ কমে আসবে। আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন, আপনি দেখবেন একটু ফ্রেশ ফিল করছেন। আর বিশেষ করে যারা খুব ঝুঁকিপূর্ণ কাজ করেন, ড্রাইভিং করেন, বা ধরেন খুব যাদের কনসেন্ট্রেশন দিয়ে কাজ করতে হয়, তাদের কনসেন্ট্রেশন ল্যাক হয়ে যায়। বাইরের বিশ্বে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত চেক করার সময় তারা স্লিপ অ্যাপনিয়া আছে কিনা সেটাকে আপনি চেক করে নেন। কাজে আপনি স্লিপ অ্যাপনিয়া থাকলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তো যারা লং ডিস্টেন্স ড্রাইভার থাকেন, ধরেন বাসের ড্রাইভার করছে, তাদের কিন্তু আসলে বাধ্যতামূলক পরীক্ষাটা করা উচিত। আর আমাদের সবার ক্ষেত্রে একটা কথা হচ্ছে, 40 যখন আমরা হই, সাধারণত দেখা যায় যাদের একটু স্থূলতা থাকে, আমরা যেটা বলি সাধারণতভাবে 60-এর করার যদি আপনার 17 হয়,
কথা আপনার যদি মেদভুঁড়ি থাকে এবং আপনি যদি ঘুমের সময় নাক ডাকেন, তাহলে আবার সাথে যদি আপনার ডায়াবেটিস, প্রেশার থাকে, এগুলো থাকলে আপনি একটু চেক করে নেবেন যে আপনার স্লিপ অ্যাপনিয়া আছে কিনা। আপনি আপনার নিকটবর্তী চিকিৎসকের যোগাযোগ করবেন। কোন বিষয়ের চিকিৎসক ইম্পর্টেন্ট নয়, কিন্তু চিকিৎসকের যোগাযোগ করলে বুঝতে পারবেন যে আপনার ডিজিজটা আছে কিনা। পরীক্ষা করলে বেরিয়ে আসবে, তখন আপনি সংশ্লিষ্ট বিশেষজ্ঞের কাছে যাবেন। এবং আপনাদের যে ল্যাব আছে এখানে মানে কারা অ্যাক্সেস পায়, এবং এটা খুব দীর্ঘমেয়াদী আমরা শুনি আর কি, যে একটা রাত ধরে বা একটা দীর্ঘ সময় ধরে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ট্রিটমেন্ট দেন, সেটার প্রক্রিয়াটা যদি আমাদের একটু বলেন। এটার ইজি অ্যাক্সেস, সবার জন্য অ্যাক্সেস আছে, তবে এটা আগে একটা প্রি অ্যাসেস হতে হবে। একজন বিশেষজ্ঞ চিকিৎসক যখন মনে করবেন যে ওনাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা এটা ভুগছেন, ওনার যদি নির্ণয় করার প্রয়োজন হয়, উনি আমাদের এখানে যদি পাঠান, তাহলে আরও ঢাকাতে আরও অনেক ল্যাব আছে, এখানে করা যাবে। সেখানে হয় সেটা হয় আসলে আমাদের কিছু এটার জন্য একটা নির্দিষ্ট ইয়ে রয়েছে, যেটাতে তাকে তার ঘুমানোর ব্যবস্থা আর কি ওখানে ঘুমের জন্য একটা ভালো ঘুমের ব্যবস্থা করে রাখা আছে। ওখানে মনিটর করা হচ্ছে উনি কতক্ষণ ঘুমাচ্ছেন, নাক ডাকার তীব্রতা কেমন, কতবার আর ঘুম ভেঙে যাচ্ছে, বারবার ঘুম ভেঙে যাচ্ছে কিনা, কত ফ্র্যাগমেন্টেশন হচ্ছে, উনি আসলেই ঘুমাচ্ছেন কতক্ষণ সারা রাতের মধ্যে। অ্যাপনিয়া মানে একদম শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে 100% না, অ্যাবাউট 90%। হাইপোঅ্যাপনিয়া মোর দেন 30% তার শ্বাসটা কমে গিয়েছিল কিনা। অক্সিজেন ডিস্যাচুরেট করা, অক্সিজেন লেভেলটা 90 নিচে নেমে গেল কতবার বা কতটা নিচে নেমে গেল, প্রেশার রাতে কতটা বেড়ে গেছিল, এই সব মনিটর করা হয়। আমরা ওখানে যেটা করে থাকি স্প্লিট নাইট, রাতের অর্ধেক অংশ এটা নির্ণয় করি যে ওনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে কিনা। বাকি অংশটার জন্য আমরা ওনার ট্রিটমেন্টের জন্য যদি থাকে, তার যদি সিভিয়ারিটি অনুযায়ী একটা সিপ্যাপ বা বাইপ্যাপ, যেটা হচ্ছে ওনার চিকিৎসার জন্য যে মেশিনটা আমরা দিয়ে থাকি শ্বাস নেওয়ার জন্য, ওইটা আমরা টাইট্রেশন বলি, ওইটা বাকি রাতটা, অর্থাৎ স্প্লিট নাইটে আমরা ওনার রোগ নির্ণয় এবং পরের অংশ ওনার চিকিৎসার জন্য ওইটা টাইট্রেশন দেখা হয়। এটা সবার জন্য অ্যাক্সেস, শুধুমাত্র একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঠিক করবেন যে ওনার এটা। আপনারা তো এক মাসে কেমন রোগী পান বা কারা দেখাচ্ছে আপনাদেরকে, এই সংখ্যাটা কি বাড়ছে? এইটা আসলে আমাদের যেটা হয়, আমাদের ইয়েটা একটু সীমিত আছে, আমাদের 2 দিন হয় সপ্তাহে, সেই হিসেবে আসলে কোনো সপ্তাহে ফাঁকা থাকে না মানে। কিন্তু আপনি এখানে একটা জিনিস আমি অ্যাড করি, যে দেখেন একজন রোগী এসে আমাদের বিছানায় ঘুমাচ্ছেন, উনি ঘুমাচ্ছেন, আমরা কিছু সেন্সার লাগিয়ে দিচ্ছি, আমরা কিন্তু জেগে আছি এবং কম্পিউটারে উঠছে, এই যে স্যাম যেটা বললেন এই জিনিস কতবার হচ্ছে, তাহলে দেখেন একজন রোগীর জন্য একটা বিছানা আমাকে ইনভলভ করতে হচ্ছে, কাজে একসাথে তো আমরা খুব বেশি রোগী করতে পারবো না। তো যাকে করি তার সারা রাতের ঘুমটাকে আমরা ফলো করি, স্টাডি করি, আমাদের কম্পিউটার শিটের মধ্যে আমাদের চলে আসে কতক্ষণ কি সমস্যা হচ্ছে সেটা দেখে তারপর আমরা ট্রিটমেন্টটা ঠিক করি। আমরা শুধু জানতে চাই যে যাদের ঘুম ভালো হয় আর যাদের ঘুম ভালো হয় না, তাদের সাথে এই যে শ্বাসতন্ত্রের জটিলতা বা এই ধরনের জটিলতাগুলোর ইম্প্যাক্ট কেমন? ঘুম ভালো হয় এটা কিন্তু খুব আপেক্ষিক জিনিস। আমরা অনেক স্লিপ অ্যাপনিয়ার বেশি পেয়েছি, আমার ঘুম ভালো হয়, আমি সকালবেলা 8 ঘন্টা ঘুমাই, 10 ঘন্টা ঘুমাই, আসলে কিন্তু উনি বুঝতে পারেন না উনি যে নাক ডাকছেন। বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, ওনার সঙ্গিনী যিনি থাকেন, বেড পার্টনার, স্ত্রীতে বলেন যে ও সারা রাত ছটফট করছে, কিন্তু উনি কিন্তু কিছুই টের পাচ্ছেন না। আমি বাইরে একটা দেখেছিলাম, আমরা ভিডিওতে, আমরা বাইরের কনফারেন্সে দেখিয়েছিলেন যে একজন ব্যক্তি উনি ঘুমের মধ্যে হাত পা ছুড়ে করে বিছানাতে পড়ে যাচ্ছেন, ওনার ভিডিও করে যখন দেখা দেওয়া হচ্ছে উনি কিন্তু বিশ্বাসই করতে পারছেন না যে আমি হচ্ছে ভালো হাঁটাহাঁটি করছে, টের পায় না। ইয়েস, আমি এই জন্য বললাম যে শুধু স্লিপ অ্যাপনিয়া নয়, স্লিপের অনেক দুঃস্বপ্ন দেখেন অনেকে বোবায় ধরে বলেন, এগুলো কিন্তু স্লিপ ডিসঅর্ডার। তো এগুলো অনেকে কিন্তু পরের দিন সকালে উঠে খেয়াল মনেও করতে পারেন না, কাজে উনি বলেন না আমার তো ঘুম ভালো হচ্ছে। কাজেই ঘুমের সমস্যা বিশেষ করে যেটা বেশিরভাগ খেয়াল করবেন, ওনার সঙ্গে যিনি স্ত্রী বা যদি খেয়াল করেন ডাক্তারের কাছে নিয়ে আসেন, অনেক সময় রোগীরা আসতেও চান না, স্ত্রী জোর করে ধরে নিয়ে আসছেন, কেননা বলছে ওর অশান্তি চোটে আমি ঘুমাতে পারি না রাত্রেবেলা। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবারও। ডাক্তার আব্দুল নূর সায়েম, পরিবেশ দূষণ বা নানা কারণে আমাদের হাতে অনেক কিছু নাই, রাষ্ট্র এগুলোতে খুব বেশি ইন্টারভেনও করে না, এই কারণে আমাদের প্রবলেমগুলো ক্রমাগতভাবে বাড়ছে। কিন্তু আমাদের হাতে যে মেজারগুলো আছে, মানে শীত আসার আগে বা শীত যেহেতু এসে পড়েছে, আমরা কোনগুলো বিষয় খুব সিরিয়াসলি নিতে পারি আর কি, মানে আক্রান্ত মানুষ বা যারা সুস্থ তারাও? আমি খুব সিরিয়াস বিষয় নিয়ে না, আমি হালকা বিষয় নিয়ে কথা বলি যেগুলো আমাদেরকে ভালো রাখবে। আমি বলি যে আসলে সবচেয়ে বেশি সমস্যা হয় কমনলি শীতের শুরুতে আমাদের হাঁচি কাশি শুরু হয়, হাঁচি হতেই থাকে, নাক দিয়ে পানি পড়তে থাকে, কাশি হলে ভালো হচ্ছে না, বাচ্চারা সর্দি কাশিতে ভুগছে,
অথবা যার অ্যাজমা আছে বা অ্যালার্জি আছে তারটা বেড়ে গেল। তাহলে দেখুন এটা আসলে আমরা কোভিডের সময় খুব সাবধান ছিলাম, অল্পতে আমরা হাতটা ধুতাম, তারপর নাক পরিষ্কার করার জন্য বা হাঁচি কাশির যে হাইজিনটা সেটা মেনটেন করতাম। এটা কিন্তু আসলে সারা বছরের জন্য সব সময়ের জন্যই এই মেনটেনটা। যদি ধরেন একজনের সর্দি কাশি হয়ে গেল, তার সাথে আমি হ্যান্ডশেক করে ফেললাম বা সে আসলে আগের মতো ওই সাবধানতাটা আমরা অবলম্বন করলাম না, আমাদের কিন্তু এটা প্রয়োজন আছে। এবং বিশেষ করে হাত ধোয়ার গুরুত্ব এখানে হাত অনেক ধোয়ার বেশি। গুরুত্ব অবশ্যই রয়েছে। আরেকটা বিষয়, যাদের এই ডাস্ট বা মাইটে অ্যালার্জি আছে, বিশেষ করে ধরুন একটা আমরা শীত শুরু হয়েছে, আমার শীতের কাপড় বের করতে হবে এ থেকে, অথবা আমার কম্বলটা বের করতে হচ্ছে, তখন যার আসলে এই ধরনের সমস্যা রয়েছে উনি এই কাজটা করবেন না, এবং উনি প্রপারলি ড্রাই করে তারপরে এটা ব্যবহার করবেন। তাহলে দেখবেন যে অনেকেরই এই সমস্যাটা হচ্ছে না। এটা কিন্তু খুব সিরিয়াস ইস্যু না, বাট হালকা ইস্যু হলেও অনেক সিরিয়াস বিষয় থেকে তাকে বাঁচাবে। তো এইটা ছাড়া আমরা নিজেরা দায়িত্ব নিয়ে অনেক কিছু করতে পারি। যেমন আমাদের কনস্ট্রাকশন কাজগুলা আমরা যদি লেন্দি না করে সংক্ষেপ সময় কনস্ট্রাকশন শেষ করি, ওপেন ট্রাকে যে বালু বা এগুলো যে আমাদের এনভায়রনমেন্ট, এটা তো আমরাই করি, আমাদের জন্যই তো, সবাই তো আমরাই বাংলাদেশ, আমরাই তো সবাই। তাহলে এখানে যদি এই যে এনভায়রনমেন্টটা পলিউশন হচ্ছে, এখানে আমাদের হাতের যে অংশটা আছে আমরা যদি সেটা করি। একটা বিষয় আমি না বলেই পারছি না আপনাকে, সেটা ধরুন আমরা একটা কমন স্পেসে, একটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে অথবা রেল গাড়ির ভিতরে, অথবা আমরা একটা ওয়েটিং রুম, যেমন ধরেন আমরা একটা বাসের কাউন্টারে ওয়েট করছি, আমি যদি সেখানে স্মোকিংটা না করি, সেটা তো করা বা না করা কিন্তু ডিপেন্ড করছে কি গভর্নমেন্টের নীতিমালার চাইতে আমার উপর নির্ভর করছে, তাই না? মানে সভ্যতা অসভ্যতার ইস্যু এসে পড়ে। এটা কিন্তু আমরা কিন্তু অনেক কিছু এটাকে হালকা করি না। এবং একজন মানুষ যদি বুঝতো যে আমার ওই ধূমপানের কারণে আমার স্ত্রী, পুত্র, নবজাতক, মানে তারা কতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা একটু বলি যে আমি যে একটা ডেটা বলেছিলাম আপনাকে, যে ঝুঁকিটা স্মোকিং এর জন্য, যে ঝুঁকিটা, প্যাসিভ স্মোকার কিন্তু সেম ঝুঁকিতে, মানে ঝুঁকির কিন্তু কম নাই যে ওরা বলবে যে প্যাসিভ স্মোকিং ওনার ঝুঁকিটা কম, মোটেই কম না। ইভেন সবচেয়ে ইম্পর্টেন্ট দেখেন জিনিস, সেটা হচ্ছে এর মধ্যে একটা ঝুঁকি হচ্ছে প্রেগনেন্ট লেডিরা। একটা প্রেগনেন্ট লেডি এবং তার যে অনাগত শিশু, সে কিন্তু একই রকম ঝুঁকিতে। তাহলে আমাদের হাতের যে অংশটা, এরকম কমন যে প্লেসগুলো যেখানে দাঁড়িয়ে আমরা হয়তো সাময়িক নিকোটিনের একটা নেওয়ার জন্য আমরা নিচ্ছি, কিন্তু নিজে ঝুঁকিতে আছি এবং অন্যতে ঝুঁকিতে ফেলছি, সেই অধিকারটা কিন্তু আসলে নাই আসলে বলা যায়। এবং স্যারের কাছে আমি জানতে চাই যে দেখেন, প্রতি বছর আমরা বলছি যে দূষণে লক্ষাধিক মানুষ মারা যাচ্ছে। একটি বছরে বলা হয়েছিল সেবার 2,16,000 সম্ভবত, 1 লক্ষ মানুষ, মানে এটা একজন দুজন মানুষ না। কিন্তু রাষ্ট্র এখানে মানে অনেকটাই উদাসীন। তো রাষ্ট্রের আসলে এই জায়গাগুলোতে আপনারা যতই এই সেমিনার করেন, ইন্টারন্যাশনাল কনফারেন্স করে আসেন, কিন্তু দূষণ রাষ্ট্র নিয়ন্ত্রণ না করলে তো আপনি কিছু করতে পারছেন না। স্মোকারদের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা না নিলে এই জায়গাগুলোতে ইন্টারভেনশন কেন হচ্ছে না, বা আপনারাও কখনো তাদের সঙ্গে বসেন কিনা? আসলে জিনিসটা কিন্তু অতটা সহজ নয়। যেমন ধরেন বেইজিং, দিল্লি, এগুলা এই নগরীগুলো হচ্ছে সবচেয়ে পলিউটেড নগরীগুলোর মধ্যে একটা, করাচি, আমাদের আশেপাশে সবাই চেষ্টা করছেন। এখানে আসলে আমি যেটা বললাম, গোড়াতে হাত দিতে হবে। বিভিন্ন সেমিনার কোন জায়গাটাতে এক একটা রোগীর একটা যেমন সমস্যা থাকে, এক একটা রাষ্ট্রের ক্ষেত্রে সমস্যাটা এক এক রকম। যেমন ভারতের ক্ষেত্রে দেখা যায় যে শস্য পোড়ায় যখন ওগুলা থেকে যে ধোঁয়াটা হয়, সেটা দিল্লির বাতাসকে পলিউশন করে, এবং সেই বাতাসটা আমাদের দিকে পর্যন্ত আসছে। আবার আমাদের এখানে যখন ইট ভাটা থেকে আমাদের এখানে কমনলি যেটা হতে পারে, আমাদের কনস্ট্রাকশন ওয়ার্ক চলে, যেটা ডক্টর সাহেব বলেছিলেন যে জিনিসটা হচ্ছে যে আমরা যখন কনস্ট্রাকশন ওয়ার্ক করি, অনেক সময় দেখবেন উন্নত বেশি ঢেকে দেয়, একটা বিল্ডিং এর কাজ চলতেছে 4-5 ধরে ঢেকে দেয়, তাহলে ধুলাবালিগুলো কিন্তু আমাদের বাইরে আসছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে ভবনগুলো হয়ে যায়। দ্রুততম, কিন্তু ধরুন যত দ্রুতই করেন আপনার তো কিছুদিন লাগবে, সেই সময়টাতে যদি আপনি একটা ঢেকে দেন জিনিসটা, আপনার যেটা আমি বলছিলেন যে বালু পরিবহন, বন্য কিছু পরিবহনের সময় যে ট্রাকটা যদি ধাক্কা থাকে, যখন আবর্জনা নিয়ে যাচ্ছেন, আবর্জনা ট্রাকগুলো, সেটা যদি ভালো করে কভার করা থাকে, তাহলেই তো পরিবেশ দূষণটা কম হয়। এবং দেখেন যে আমরা জাহাজ ভাঙার শিল্পকে খুব আনন্দে নিচ্ছি, আমার কর্মসংস্থান হচ্ছে, কিন্তু আমি তো আসলে দূষণটা বাংলাদেশে হচ্ছে, কিন্তু সুবিধাটা আরেক দেশের মানুষ নিচ্ছে আর কি। তবে আপনার শিল্পকে সাহায্য করতে হবে, শিল্প হবে এবং সেই শিল্পকে আমাদের নিরাপদ করতে হবে। শিল্প বন্ধ করে দিয়ে তো আর কোনো সলিউশন নাই। শিল্প থাকবে, শিল্পে আমরা এগিয়ে যাব, সাথে করে আমাদের নিরাপদ শিল্প কেমন করে করতে পারি আমরা, সেই জিনিসটা আমাদের ইনশিওর করতে হবে। আমি একেবারে ছোট করে শুধু জানতে চাই যে যদিও বক্ষব্যাধি বিশেষজ্ঞ সারা দেশ জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু তারপরেও সবাই তো বিশেষজ্ঞ পর্যন্ত আসলে যেতে পারছেন না, একজন MBBS-কে দিয়েও দেখাতে হচ্ছে। মানে তাদের কি আসলে এই রোগগুলোকে ধরা এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে ভালো ট্রেনিং হয় কিনা, বা আপনারা এই জায়গাতে কোনো ডিসিমিনেশনের মধ্যে দিয়ে যান কিনা তাদেরকে সহযোগিতা করবার জন্য?
এখন কিন্তু আমাদের বক্ষব্যাধি বিশেষজ্ঞ সারা বাংলাদেশে আছে, মানে কোথাও কোনো অভাব নাই। অভাব বলবেন না, অভাব আছে কিন্তু মানে ডিফারেন্ট অভাব, কিন্তু আমাদের মানুষ টারশিয়ারি লেভেল হাসপাতালেও কিন্তু অভাব আছে, অভাব নাই বিষয়টা তা না। এখন যদি বলি যে আমাদের কমন ডিজিজগুলো, আপনি যেটা বললেন যে কমন ডিজিজগুলো ধরবার মতো অ্যাক্সেস আছে আমাদের একেবারেই বিগিনার যারা এমবিবিএস যারা পাশ করেছেন তারাও তো অবশ্যই বুঝতে পারেন, আমাদের কারিকুলামে এটা আছে, তারা বুঝতে পারবেন। যখন তারা পারবেন না তারা আস্তে আস্তে সেকেন্ডারি টারশিয়ারি লেভেলে এবং বিশেষজ্ঞের কাছে তারা পৌঁছে দিবেন, এটা সুযোগ আছে। একদম মানে বুঝাই যাবে না, কেউ বুঝতে পারবে না ব্যাপারটা তা না। আর একটা একেবারে ছোট্ট বিষয়, যে নতুন যে ইনভেনশনগুলো হচ্ছে পৃথিবীব্যাপী বা ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতে যেগুলো আলোচনা হয় একেবারে নতুন, মানে সেইগুলো কি মানে একই সাথে ডেসিমিনেট হয় কিনা? একটা জিনিস বলি, দুনিয়াটা এখন গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, মানে আমাদের ডেসিমিনেট করা লাগে না। আমি বলি জিনিসটা হচ্ছে যেমন ধরুন আমাদের লেটেস্ট জার্নালগুলোতে যে পাবলিকেশনগুলো সামনের মাসে হবে, তার আগের মাসে এটা ইন্টারনেটে চলে আসছে। আমার যে ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলো হচ্ছে, আপনি যে বললেন এই রিসেন্ট কনফারেন্সের কথা, প্রত্যেকটা সেশন দেখা যাচ্ছে ইউটিউবে আপলোড হয়ে গেছে। আর তাহলে জিনিসটা যে আমার জানার আগ্রহ থাকতে হবে, যে আমরা বলি এভিডেন্স বেসড মেডিসিন। আমাদের আগে থেকে 50 বছর আগে ধরেন আমার প্রফেসর আমাকে যে কথা বলছেন, আমি শুধু ওনার অভিজ্ঞতা থেকে আমি নিচ্ছি। এখন 100 জন প্রফেসর বা 1000 জন প্রফেসর মিলে যে অভিজ্ঞতা হচ্ছে সেটা ইন্টারনেটে চলে আসছে এবং তার জিসটা নিয়ে আমরা কিন্তু। স্যার, আমার জানার বিষয় যে এই যে এত বছর পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় একটা সেমিনার করলো এভিডেন্স বেসড ট্রিটমেন্ট বা মেডিকেশন হোয়াটএভার, তাহলে এটাকে যে এখন গুরুত্ব দেয়া হচ্ছে বা এটা নিয়ে যে আলোচনা হচ্ছে, তাহলে এতদিন আমরা যেটা দিচ্ছি তাহলে মানে আমরা কি ওই জায়গায় ছিলাম না কিনা, আমরা না এখন কি নতুন করে আসার চেষ্টা করছি কিনা? আমি আপনার কথাতে বলছি, আমরা 2007-8 সাল থেকে কিন্তু এভিডেন্স বেসড মেডিসিন নিয়ে আমাদের এখানে সচেতনতা হয়েছে, আমরা অনেক সেমিনার করেছি এটা নিয়ে, এবং এটা তো আসছেই আমরা রোগীর ভালো করার জন্য। আমরা বলি প্রত্যেকটা পেশেন্ট ইন্ডিভিজুয়ালাইজড। ধরেন আমি বই একটা সিওপিডি রোগ পড়লাম, কিন্তু ওই পেশেন্টের ক্ষেত্রে সাথে হাইপারটেনশন আছে অথবা তার ডায়াবেটিস আছে, তার ট্রিটমেন্টটা মডিফিকেশন হবে। আবার মনে করেন একটা পুয়ার পেশেন্ট আসছে, তাকে আমি বইপত্রের সবচেয়ে দামি ওষুধ দিয়ে দিলাম, সে তো ওটা নিতে পারবে না। তাহলে প্রত্যেকটা পেশেন্ট ইন্ডিভিজুয়ালাইজড। তো ইন্ডিভিজুয়ালাইজড পেশেন্টকে যখন আপনি ডিল করতে হবে, তখন আপনাকে এভিডেন্স বেসড মেডিসিনের সাহায্য নিতে হবে। ওই পেশেন্টটার যে লক্ষণগুলো আছে সেটা দিয়ে যখন আপনি ইন্টারনেটে যাবেন, আপনি যখন ইন্টারনেট যতটুকু সার্চ করলে হবে না, আপনি যখন জানেন সার্চের মেকানিজমটা কীভাবে, সেভাবে যখন করবেন তখন অ্যাপ্রোপ্রিয়েট জার্নালগুলা, লেটেস্ট যে জার্নালগুলো সেটা সব আপনার হাতের কাছে চলে আসবে, এবং সেখান থেকে বাছাই করে আপনাকে আমরা ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল বলি, আমরা ডাক্তারকে যে শিখাই যে সব জার্নালের সব আর্টিকেল কিন্তু বিশ্বাসযোগ্য নয়। আপনি দেখতে হবে সে কাজটা কীভাবে করেছিল, কতজন রোগীর উপর করেছিল, ওই এনভায়রনমেন্টটা ওই বাংলাদেশের এনভায়রনমেন্টের সাথে মিলছে কিনা, তারপরে আমি তাদের সিদ্ধান্তটা আমি নিতে পারি। তো একজন্য বলছি কম্পিউটার আপনার হাতের মুঠোয়, আমার ইভেন আমার মোবাইল ফোন নিয়ে আমরা ঘুরছি, চাইলেই পারি আর কি, চাইবো কিনা চাইলেই পারি। এবং যে ট্রিটমেন্ট আমরা বসে নিউ ইয়র্কে বসে যে ট্রিটমেন্টটা দিই, বাট মেডিসিনের ক্ষেত্রে সেই ট্রিটমেন্ট আমি বাংলাদেশে বসে দিতে পারি, আমি চাচ্ছি কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি আরেকটা বিষয় বলি যে সর্বশেষ, যেহেতু আপনি শীতকাল নিয়ে কথা বলছেন, শীতকালের একটা অন্যতম আকর্ষণ হচ্ছে খেজুরের রস এবং খেজুরের গুড় এবং নিপা ভাইরাস। এইটা থেকে একটু সাবধান আসলে সবাইকে করতেই হয় আমাদের, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আপনি অবশ্যই স্বাস্থ্যসম্মত উপায়ে খেজুরের রস সংগ্রহ করবেন যদি খেতেই চান, স্বাস্থ্যসম্মত উপায়ে সাবধান থাকবেন। নিপা ভাইরাস থেকে আক্রমণ, এটার মৃত্যু ঝুঁকি অত্যন্ত বেশি। সো এটা আসলে যতই আকর্ষণীয় হোক না কেন, সেই আকর্ষণীয়টা যাতে আমরা অত্যন্ত সাবধানতার সাথে করে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। শীত এসেই পড়েছে, আমরা আলোচনা করছিলাম যে রাষ্ট্র কি করতে পারে না পারে সেটি অনেক পরের বিষয়, কিন্তু আমি কি করতে পারি সেই বিষয়গুলো যদি আমরা মেনে চলি, আমরা অন্তত আমাদের মৃত্যু ঝুঁকি থেকে আমি, আমার পরিবার এবং আমাদের স্বজনদের বাঁচাতে পারবো। এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।